হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ভ্লগটি বেসিক্যালি জানুয়ারির 2 কি 3 তারিখের। তো সেদিন আমার ভাইয়ার যেহেতু বেবি হয়েছিল ডিসেম্বরের লাস্টে, তো আমাদের আর যাওয়া হয়নি নানান ব্যস্ততার কারণে। তো আজকে আমরা যাচ্ছিলাম ভাইয়ার বেবিকে দেখতে, ছোট বেবি। তো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, ভাইয়া আমার বড় ফুফাতো ভাই, মানে আমাদের পুরো বংশের মধ্যে সবার বড় ভাইয়া এটা। তো এখানে আমার আব্বু আম্মু, তারপর আমার ছোট বোন, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম নিউ বেবিকে দেখতে অ্যান্ড ভাবিকেও দেখতে। তো এই তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি ভাইয়ার বাসা অ্যান্ড এখানে ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। অ্যান্ড ওইখানে আসতেই দেখি যে আনাফ বেবি আমাদেরকে উকিঝুঁকি মেরে দেখছিল। সে অনেক খুশি যে আমরা এসেছি, তো সবাইকে ওয়েলকাম করে ঢুকাচ্ছিল। অ্যান্ড দেন ফাইনালি যাকে আমরা দেখতে এসেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমাদের আদনান বেবি। সে এতটা কিউট এবং এত ছোট বেবি, মানে আমি তো ভুলেই গিয়েছি আমার মেয়ে কতটুকু ছিল, মানে অনেকদিন না দেখাতে এখন ওকে দেখে আমার কাছে একদম একটা পুতুলের মতো লাগছিল। অ্যান্ড যতক্ষণ কোলে থাকে সে ততক্ষণই ঘুমায়, আর যেই তাকে তার বেবি কটে শোয়ানো হয় সে তো মোড়ামুড়ি শুরু করে দেয়। আর ওইদিকে আমার মেয়ের তো কোনো হোশই নেই, সে খেলছিল ননস্টপ আনাফের সাথে। তো তারপর ভাবি রান্না বান্না করলো, আমরা খাওয়া দাওয়া করে এখন বাসায় যাওয়ার পালা, আমরা বাসায় চলে যাব। যেহেতু আমার মেয়ের বার্থডে হচ্ছে 6 তারিখ, বাট 5 তারিখে আমাদের করতে হবে, কারণ 7 তারিখ থেকে আবার স্কুল খোলা হয়ে যাবে। তো এজন্য এর পরদিন কিন্তু আমরা আবার আব্বুর সাথে চলে যাই শপিংয়ে। তো আমার মেয়ের বার্থডে টুকিটাকি কেনাকাটা ছিল, তাই আব্বু আমাদেরকে শপিংয়ে নিয়ে যায়। অ্যান্ড ওইখানে গিয়ে শপিং শেষে আমরা একটু বার্গার কিনে গিয়ে সুইটস খাচ্ছিলাম, স্ন্যাক নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাসার জন্য রওনা দিব। এন্ড যেতে যেতে মানে এমন একটা ওয়েদার ছিল যে একদম মাইনাস পড়ছিল আর এত ঠান্ডা লাগছিল তখন, মানে চারপাশে কুয়াশা, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেন বাসায় গিয়ে আমি তাড়াহুড়ো করে কাজে লেগে গেলাম, যেহেতু এর পর দিন হচ্ছে অনুষ্ঠান, সব গেস্ট আসবে, তাই আমি আগের দিন রাতেই কিন্তু মাংস, তারপরে চিকেন ফ্রাই সব কিছু করে রেখেছি। তো আমি বার্থডে মেনুতে আমি খুবই কম কিছু আইটেম রেখেছিলাম, তেমন একটা ইয়ে করিনি, কারণ যেহেতু আমি একাই সব কিছু করবো, তো একা একটা বাচ্চা নিয়ে সব কিছু পরিচালনা করা আসলে একটু টাফ হয়ে যায় আমার জন্য। তো তবুও আমি চেষ্টা করেছি যাতে মোটামুটি আমি ভালো কিছুই করতে পারি, সবাই যাতে তৃপ্তি নিয়ে খেতে পারে। তো এখানে আমি গরু মাংস করেছি, চিংড়ি মাছ করেছি, তারপর চিকেন রোস্ট করেছি, ডিম করেছি, এরপরে কাবাব করেছিলাম, পোলাও করেছি। তো আমার মতে মোটামুটি এটা খারাপ ছিল না, এগুলোই এনাফ। ওইদিকে আবার আমার কিন্তু রুম ডেকোরেশন করতে হবে, আমি তেমন কিছু একটা করিনি, জাস্ট হালকা পাতলা কিছু বেলুন দিয়ে সাজিয়েছি আমার মেয়েকে খুশি করার জন্য। যেহেতু আমাকে হেল্প করার মতো আমার কেউই ছিল না, তাই আমার একাই করতে হয়েছে সবকিছু। তো এই তো আমার রান্না বান্না শেষ করতে করতে আমাদের ফার্স্ট গেস্ট চলে এলো, আকসা বুড়ি। অ্যান্ড তারা একটু তাড়াতাড়ি এসেছিল, কারণ যেহেতু এর পর দিন সকালবেলা
সকালবেলায় কিন্তু আকসা এবং বুশরা ওরা দেশে যাবে, তো ওদের ফ্লাইট ছিল, তাই ওরা তাড়াহুড়ো করে চলে এসেছে। রাতে আবার গুছগাছ করতে হবে ওদের, তাই আমি তাড়াহুড়ো করে ওদের জন্য ডিনারটা সার্ভ করে দিয়ে দিলাম। ওইদিকে ওরা ডিনার করতে করতে আমাদের বাকি গেস্টরাও আসা শুরু করে দিয়েছে। প্রথমে আমার বড় আপু এসেছিলেন। যেহেতু আমাকে আবার রেডিও হতে হবে, আমার মেয়েকেও রেডি করতে হবে, এখন পর্যন্ত আমি রান্না বান্না করতে করতে টাইমই পাইনি যে আমার মেয়েকে রেডি করিয়ে দিব বা আমি রেডি হব। তাই এখন আমি চলে যাব রেডি হতে, ওদেরকে খাবার দিয়ে, কারণ ততক্ষণে বাকি সব গেস্টরাও চলে আসবে। তো এই তো আমি রেডি হয়ে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সব শেষ করে এখন হচ্ছে কেক কাটার পালা। তো আমি কেকটা নিয়ে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, অনেকের আবার বাসায় যেতে হবে। কেকের সাথে আমি কিছু টয় অ্যান্ড ক্যান্ডি রেখেছি সব বেবিদেরকে দেওয়ার জন্য। তো ওইখানে সব কিছু সাজিয়ে রেখে দিলাম। অ্যান্ড এখানে আমার ভাইরা অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছে যে তারা কখন কেক খাবে। যেহেতু আমাদের মেয়ের এই প্রথম বার্থডে হবে, যেখানে আমি এবং তার বাবা একসাথেই থাকবো, কারণ এরপর যখন তার প্রথম বার্থডে ছিল তখন তার বাবা দেশে ছিল, তারপর তার দ্বিতীয় বার্থডেতে আমরা দেশে ছিলাম, তার বাবা ছিল এখানে। তো এবার প্রথমবার তার বাবা আমি আমরা সবাই একসাথে হব। এজন্য আমি তাকে বারবার বলছিলাম যে তুমি সুন্দর করে রেডি হয়ে না, বাট সে তো এসব বার্থডে টার্থডে এগুলা তেমন একটা পছন্দ করে না। তো কোনো রকম আমি জোর করে তাকে একটি শার্ট পরিয়ে দিয়েছি। তো তাকে দেখে খুবই বিধ্বস্ত লাগছিল। এবার আমার কিন্তু আমার মেয়ের বার্থডে করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু তার বাবা পছন্দ করে না, তাই আমিও করতে চাচ্ছিলাম না। কিন্তু পরে দেখলাম যে আমার মেয়ে কেন যেন অনেকটা বুঝতে শুরু করেছে যে হ্যাপি বার্থডে কেক কাটবে, তারপরে সেলিব্রেট করবে। তো এটা দেখে আমার মন চাইলো যে না, আমি আমার মেয়েকে খুশি করার জন্য হলে একটু করি। তো আমি হুটহাট করে করাতে আমার মেয়ের জন্য প্রপার কোনো আমি বার্থডে ড্রেস অর্ডার করিনি। তো যেহেতু আমার হাতে সময় ছিল না, 2-3 দিনের মধ্যে আমি আয়োজনটা করি হুট করে, তাই আমি হুটহাট করে ওভিএসে গিয়ে আব্বুর সাথে গিয়ে এই ড্রেসটা নিয়েছিলাম ওর জন্য, যেটা অ্যাভেলেবেল ছিল। অ্যাকচুয়ালি যেহেতু ক্রিসমাস সিজন ছিল, তাই সব ড্রেসে কিন্তু ক্রিসমাসের ছিল। তা আমি সেগুলো নিতে চাচ্ছিলাম না, কারণ তার অলরেডি অনেকগুলো রেড ড্রেস আছে। ওইদিকে সবাই মিলে এখানে তো তুমুল কাণ্ড করে ফেলেছে, গিফট এনে একদম আমার পুরো বাসা ভরিয়ে ফেলেছে। আমি সবাইকে বারণ করেছিলাম যাতে করে কেউ কোনো গিফট না আনে, তবুও সবাই মিলে এনেছে। অ্যাকচুয়ালি আমি বার্থডে উপলক্ষে দাওয়াত দিয়েছি, সেটাও কাউকে বলিনি, কিন্তু তারপরও সবাই কিন্তু জানতো, মনে রেখেছে যে আমার মেয়ের বার্থডে ছিল। তো সবাই অনেক অনেক আদর ভালোবাসা নিয়ে এসেছে আমার মেয়ের জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইখানে রাতের 2টা কিংবা 3টা বাজে আমার বোনের জান চলে যাচ্ছিল যে সে সবগুলি গিফট খুলে খুলে দেখবে। তো এটা হচ্ছে সে এনেছিল, তাই সবার আগে সে এটাই দেখাচ্ছিল যে এটা আমি এনেছি, সবাইকে দেখাও। দেন এটা হচ্ছে আমার ফুফাতো ভাই পিয়াস এনেছিল, খুবই সুন্দর ছিল ড্রেসটা, জিন্সের একটি ডেনিম টাইপের ফ্রক ছিল। তো প্রত্যেকটা গিফটই কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড সবাই অনেক অনেক বেশি বেশি করে এনেছে। এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে একটা গিফট দিলে যথেষ্ট ছিল, বাট তারপরে সবাই মানে 3-4টা করে সেট এনেছে আমার মেয়ের জন্য। তো এত এত কাপড় আমি কখন পরাবো, কখন ইয়ে করবো, আসলে এটা নিয়ে ভেবে আমি অনেক চিন্তিত ছিলাম। দেন এইগুলো হচ্ছে আমার বড় আপু এনেছে, তিনিও কিন্তু 3টা নাকি 4টা ড্রেস এনেছে। তো এত এত বেশি কেন এনেছে আমি বুঝলাম না। মানে বুঝলাম তারা খালা, তাদের অনেক ভালোবাসা আমার মেয়ের প্রতি, আমি তাদেরকে বারণও করতে পারি না, কিন্তু এত ড্রেস আমি কখন পরিয়ে শেষ করব, যেহেতু বাচ্চাদের গ্রোথ বাড়তে থাকে কমতে থাকে এরকমই থাকে। তো আমি কখন এত এত ড্রেস পরিয়ে শেষ করব, তার উপর আবার আমরা গত বছর দেশে গিয়েছি, সেখানেও অনেকে দিয়েছিল, সবগুলো ছোট হয়ে গিয়েছে, এন্ড আমার আলমারিতেও জায়গা নেই। কিন্তু তো এখানে যেহেতু অন্য কোনো বাচ্চাও নেই, আমি কাকে দিব সেটা ভেবে আমি পাচ্ছিলাম না। দেন এই গিফটটা হচ্ছে বসে এনেছিল আমার মেয়ের জন্য, এখানে একটি মেকআপ বক্স ছিল, and এটা পেয়ে তো আমার মেয়ের খুশির কোনো ঠিকানা ছিল না, সে ডেইলি এটা দিয়ে মেকআপ করে। তারপরে এটা আমার বড় আপুর ছেলের নাম দিয়ে আপু আরো একটি গিফট দিয়েছে, তার ভাগ্নিকে একটি খেলনা। তো এটা দেখেও আমার মেয়ে খুব খুশি হয়েছিল। আমাদের অঞ্চলে একটি কথা বলে, মার বোন খালা মার চেয়েও ভালা। তো এইটা হচ্ছে তার আরো একটি খালা, মানে আমার চাচাতো বোন শিখা এনেছে। মানে তার ভাগ্নির জন্য সে কি আনবে না কি আনবে কনফিউজ ছিল, তো সে ড্রেসও এনেছে, জুতাও এনেছে, খেলনাও এনেছে। তাদের পক্ষে সম্ভব হলে তারা পুরো মার্কেটটাই উঠিয়ে নিয়ে আসতো মেয়ের জন্য। তারপর এখানে আমার কাজিন ফুফাতো ভাই মুজাহিদ এনেছে আমার মেয়ের জন্য এগুলো, সেও কিন্তু 2টো করেই এনেছে।
দেন এগুলো এনেছে আমার মেজো ভাই তুহিন, সেও দুটো করে এনেছে। তো এত এত ড্রেসের মধ্যে একটা জিনিস খুব ভালো হয়েছে যে সবগুলি ড্রেসই কিন্তু প্রত্যেকেই অনেক বড় বড় সাইজের এনেছে আমার মেয়ের চেয়ে। তো আমার এই জিনিসটা একটু উপকারে লাগবে, কারণ এখন তো আমার মেয়ের ড্রেস আছে, তো নেক্সট ইয়ার সে এগুলো পরতে পারবে ঠিক মতো, তো আমার আর তখন কিনা লাগবে না, এগুলো অলরেডি আছেই। দেন এখানে আমার বড় ভাবি এনেছিল এগুলা, এখানে আমার ছোট বোনের জন্য এনেছে সোয়েটারটা, তারপর একটি ড্রেসও এনেছে। তো ভাবিরা যেহেতু ছোট বেবিকে নিয়ে এসেছে, আদনান বেবি প্রথমবার আমাদের বাসায় এসেছে, তাই আব্বু কিন্তু তাদেরকে যেতে দেয়নি, যেহেতু বাহিরে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা ছিল। তো বলেছিলেন যে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, তাই সবাই মিলে কিন্তু আমাদের বাসায় ছিল। তো দুদিন পর্যন্ত আমার বাসায় মনে হচ্ছিল যেন একদম বিয়ে বাড়ির আমেজের মতো। এরপর দিন কিন্তু আবার আমার মামিরাও এসেছিলেন, তো তারাও অনেক গিফট নিয়ে এসেছিলেন। আমি ঠিক মনে নাই আমি সেটা শ্যুট করেছি কিনা। তো এইখানে এই সবগুলো হচ্ছে ভাবি আমার মেয়ের জন্য এনেছে। এখানেও চারটি সেট, মানে কি যে বলবো, উনিও 4 সেট নিয়ে এসেছে। তো ইটস ওকে, ওনার ভালোবাসা, এখানে কোনো কমেন্ট করা যাবে না। দেন সবার লাস্টে আমার বড় ভাই তুষারের দেয়া গিফটটা ওপেন করলাম, অ্যান্ড সেটা নিয়ে তো আমার মেয়ে এখন পর্যন্ত এত এক্সাইটেড থাকে। ডেইলি সে ওই পুতুলগুলোকে নিয়ে খেলে, তারপর ওইগুলা ড্রেস চেঞ্জ করে, এত বেশি এক্সাইটেড থাকে, একদম তার বেবির মতো টেক কেয়ার করেন। এখানে অনেকগুলি ড্রেস দেওয়া ছিল চেঞ্জ করার জন্য, তো এইটাও আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। তো গিফট খোলাখুলি শেষ, এরপরে রাতের 3টা বাজে, যে দেখুন আমাদের আদনান বুড়া, সে যতক্ষণ কোলে থাকে ততক্ষণ সে শান্তিতে ঘুমায়, আর যখনই তাকে বিছানায় রাখা হলো সে এত মোড়ামুড়ি শুরু করেছে, মনে হয় যেন তাকে অনেক ডিস্টার্ব করা হচ্ছে, সে কেন বিছানায় শুয়েছে। তো এখানে ভাবি তার ড্রেসগুলি চেঞ্জ করে দিচ্ছে। তো এরপর আমরা চলে গেলাম ঘুমাতে, যে যার মতো করে রুমে গিয়ে একটু রেস্ট করে নিলাম। দেন এরপর দিন হচ্ছে আর কারোই কিন্তু আগের দিন পোলাও রোস্ট খেয়ে ভালো লাগছিল না, তাই আমরা একটু সিম্পল খাওয়া দাওয়া রেখেছিলাম। তো এখানে গতকালকে যেহেতু আমার মেয়ে ঘুমেছিল, তাই তাকে দেখানো হয়নি তার গিফটসগুলি। তো আজকে সে গিফটসগুলি দেখে, জুতা পরে তার খালামণির দেয়া এবং সোয়েটার পেয়ে মানে এত খুশি, সে মনে যেন সবই বুঝে। দেন এটা হচ্ছে 7 তারিখের ভিডিও, আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার চলে গেলাম থানায়। সেখানে আমার আরও একটি কাজ ছিল, তো আরও একটি কেস ছিল, সেটা ক্লোজিং করতে হবে, তাই আমি সেটা ক্লোজ করে এখন চলে যাব আবার আমার মেয়েকে স্কুল থেকে নিতে। তো আব্বু আম্মু যখন দেশ থেকে এসেছিলেন তখন আসার সময় তাল নিয়ে এসেছিলেন, তাই আজকে ভাবছিলাম যে সন্ধ্যার সময় আমি তাদেরকে তালের পিঠা বানিয়ে দিব। তো এই তো আমি সন্ধ্যাবেলায় তালের পিঠা বানানো শুরু করে দিয়েছেন। অনেকগুলো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম বক্সে করে, যাতে করে আব্বু রাতে এসে খেতে পারে এবং আমার ভাইরাও খেতে পারে। আমার আব্বু কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করে, তো আমি কিন্তু অনেক ধরনের পিঠা বানাতে পারি না, বাট যতটুকুই পারি চেষ্টা করি টুকিটাকি বানিয়ে আব্বুকে খাওয়ানোর। দেন আমি পিঠা বানাতে বানাতে ওইদিকে আমার ফ্রেন্ড শুভ্রা কল দিয়েছে, সে যেহেতু আমার মেয়ের বার্থডেতে আসতে পারিনি, তো আজকে সে আসবে। এই তো সে এসে গিয়েছেন। সে ঢুকতে যখন আমার ক্যামেরাটা অন দেখেছে, সে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল, ভয় পেয়েছে। তো এটা হচ্ছে তার যাওয়ার সময়। সে যখন এসেছে আর কোনো শ্যুট করিনি, কারণ আমরা অনেক 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 গল্প করেছি, অনেকক্ষণ পর্যন্ত আমরা আড্ডা মেরেছি। তো ওকে বিদায় দিয়ে দেখলাম যে আমার পার্সেলও এসেছে। আমি টুকিটাকি কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার মেয়ের প্রয়োজন, এবং তার পাম্পার্সও এসেছে। তো আমি এগুলো রিসিভ করে, এটা হচ্ছে এর পর দিন আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম আমার নিজের কেনা বাসায়। সেখানে আমার কিছু চিঠি কালেক্ট করতে হবে। অনেক দিন ধরে অ্যাকচুয়ালি আমার মেয়ের এবং আমার হাজবেন্ডের ট্যাক্স কোড মানে কদিশি ফিসকালে এক্সপায়ার হয়ে গিয়েছিল, তো আমি সেটার জন্য 2 থেকে 3 বার অ্যাপ্লাই করেছি, বাট একবারও আসেনি। তো আজকে গিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি পোস্ট বোর্ডে আমাদের নামটাই ছিল না, পেপারটা উঠিয়ে নেওয়া হয়েছিল, মেবি তারা ফেলে দিয়েছে যারা ভাড়ায় থাকে, কারণ আমার বাসায় কিন্তু আমি থাকি না, সেটা আমি ভাড়া দিয়ে রেখেছি। তো তারা মেবি তাদের নাম দেওয়ার জন্য আমাদেরটা উঠিয়ে দিয়েছে। তো আজকে গিয়ে আমি আবার আমার নাম লিখে রেখে এসেছি। তো হোপফুলি আবার যখন আমি অ্যাপ্লাই করব আমার ডকুমেন্টসগুলো আমি রিসিভ করতে পারবো ইনশাল্লাহ।
ওইদিকে আমি বাসা থেকে আসতে আসতে কিন্তু আমার মেয়ের স্কুল ছুটি হওয়ার টাইমও হয়ে গিয়েছে। তো এখন আমি ডিরেক্টলি আবার মেয়েকে দিতে গেলাম। অ্যান্ড ওইখানে তো সে খুবই খুশি ছিল, কারণ তার স্কুলে বার্থডে সেলিব্রেট করেছিলেন, টিচাররা তাকে ক্রাউন বানিয়ে দিয়েছেন এবং সে যেহেতু 3 বছর পূর্ণ হয়েছে তাকে 3 লিখে তার নাম লিখে একটি সুন্দর ক্রাউন বানিয়ে দিয়েছে। তারপর কেক কেটেছে স্কুলে। তো সে আজকে অনেক বেশি হ্যাপি। দেন এখানে আমার মেয়েটা এত দুষ্ট হয়েছে, মানে সে বড় তো হচ্ছে না, দিন দিন আরো বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা টিভি দেখছিলাম, আমার ছোট বোন মুভি দেখছিল, তো আমার মেয়ে এখানে ডিস্টার্ব দেওয়ার জন্য একদম সামনে এসে বসে আছে। সে ডিস্টার্ব দিবে, দেখতে দিবে না, এখান থেকে সরবে না। তো ওইটা দেখে খুবই কিউট লাগছিল, অনেক দুষ্ট হয়েছে মাশাআল্লাহ আমার মেয়েটা। তারপর এটা হচ্ছে 12 তারিখ রাতের ভিডিও। আমার ভাই তুহিনের বার্থডে ছিল, তাই আমি ওর জন্য বিরিয়ানি রান্না করেছি, তারপর সালাদ করেছি, ডিম করেছি। তো টুকিটাকি রান্না বান্না করে আমরা বাসায় সবাই মিলে খেয়েছি। তারপর আমার ভাই তুষার ওর জন্য ওর পছন্দের কেক নিয়ে এসেছে। অ্যান্ড এই চিজ কেকটা অনেক মজার ছিল। এটা আমার আর আমার ভাই তুহিনের স্পেশালি সবচেয়ে বেশি পছন্দ, বাকি সবাই তেমন একটা খায় না। তো ওইদিকে যেহেতু রিসেন্টলি আমার মেয়ের বার্থডে গিয়েছে, তো আমার মেয়ে আজ ভাবলো যে আজকেও তার বার্থডে, মানে আর কারো বার্থডেতে কেউ কেক কাটতে পারবে না, এটা শুধু সেই কাটবে তার বার্থডে কেক। তো এরপর আমার ভাই কেক কাটার পর আমার মেয়েও চলে গেল কেক কাটতে, সেও কাটবে কেক। এই তো কেক কাটার সময় সে তার বাবাকেও ধরতে দিচ্ছিল না, বলছিল এটা তোমার না, আমার বার্থডে কেক। অ্যান্ড কেকের যে অবস্থা করেছিল সে কেটে কুটে। দেন এটার পর দিনের ভিডিও, আমি আমার মেয়েকে স্কুল থেকে নিতে যাই তখনকার। তো আসার সময় টিচার আমার কাছে কমপ্লেন করছিল যে আজকে আমার মেয়ে কিছুই খায়নি, সে লাঞ্চ টাইমে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু গতকালকে রাতেও সে ঘুমাতে চায়নি, জোর করে ঘুম পাড়িয়েছিলাম। তাই সে বাসায় এসে আবার ঘুমিয়ে পড়লো। তো উঠার পর আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি যে সে যদি সবগুলি খাবার শেষ করে তাহলে তার জন্য সারপ্রাইজ আছে। তো তাই সে চেষ্টা করছিল সব কিছু খাওয়ার, যেহেতু সে গতকালকে রাত থেকেই কিছু খায়নি, সে খুবই ক্ষুধার্ত ছিল। তো আমি এখানে তাকে তার পছন্দের ভেজিটেবলস অ্যান্ড পাস্তা দিয়েছি। তো সে একটু একটু করে চেষ্টা করছিল আস্তে আস্তে খেতে। দেন সে কিছুক্ষণ পর পর আমাকে ডেকে ডেকে বলছিল এন্ড দেখাচ্ছিল যে দেখো আম্মু আমি সব ফিনিশ করছি। দেন এরপর দিন দুপুরবেলা আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চলে গেলাম ডিরেক্টলি, আমার একটি ডাক্তারের ভিজিট ছিল। তো এটা অনেক দূরে একটি হসপিটালে ছিল, অন্য শহরে। তাই আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, সাথে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো এখানে যেতে যেতে আসরের টাইম হয়ে গিয়েছিল। তো আমার ভাই ওখানে হসপিটালের একটি বারান্দায় গিয়ে তার নামাজ সেরে নিচ্ছিল। তো তারপর আমি ভিতরে চলে যাই ভিজিটের জন্য। অ্যান্ড ভিজিট শেষে আমরা আবার চলে যাব হচ্ছে বাসায়। তো বাসায় ফেরার পথে আমি আমার ভাইকে বলেছি যে যেহেতু আমরা এত দূর এসেছি, এখান থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তায় আমরা একটি শপিং মল পাবো, আর এজ এ শপিং কমপ্লেক্স। তো আমার ওইখানে কিছু কাজ ছিল, যেহেতু আব্বু কিছুদিন পর আবার দেশে যাবেন। তো আমার টুকিটাকি কেনাকাটা ছিল ওখানকার জন্য, আব্বু বলেছিল আব্বুর জন্য কিছু জিনিস নিতে। তো আমি সেগুলো নিতে যাচ্ছিলাম। দেন এই তো আমরা শপিং মলে চলে এসেছি। এখন গাড়িটা পার্ক করে আমরা ভিতরে চলে যাব। তো
তো অনেকক্ষণ বাইরে থাকার কারণে আমরা সবাই কিন্তু ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা প্রথমে চলে যাই হচ্ছে ফুড কোর্টে। এরপর খেয়ে দিয়ে তারপর আমরা শপিং করব। তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি কিছু খাবার বাসার জন্য পারচেজও করে নিয়েছি, যেহেতু আমার ছোট বোন আসেনি আজকে, তাই তার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি। তো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং যা যা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তা কিনে এরপরে আমরা বাসায় চলে যাব। তো এর পরদিন ভোরবেলায় কিন্তু আমার আবার হসপিটালে যেতে হবে আমার হাজব্যান্ডকে নিয়ে, যেহেতু তার কালকে একটি ডে সার্জারিতে অপারেশন করা হবে ছোটোখাটো। তো সেটার জন্য এই তো আমরা ভোরবেলায় বেরিয়ে পড়লাম। তখন কিন্তু ভোর 5টা কি 5:30 ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন রাত, একদম চারদিকে অন্ধকার। তো এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে তার জামা কাপড় নিয়ে। তো ওখানে যাওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পর ওর অনেকগুলো টেস্ট করেছে, তারপর ওর যত ধরনের রিপোর্ট ছিল সব কিছু দেখে শুনে এরপর তাকে সার্জারি ওটিতে নেওয়া হবে। তো যেদিন আমার মাথায় থাকে যে আমার সকালে ভোরে উঠতে হবে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে, সেদিন কিন্তু রাতে আমার একদমই ঘুম আসে না। তো আজকেও রাতে কিন্তু আমি টোটালি একটুও ঘুমাইনি। 1 ঘন্টার জন্য আমি কিন্তু চোখ বন্ধ করতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছিল ঘুমাতে। অ্যান্ড আমার শরীরটাও খুব খারাপ লাগছিল, যেহেতু এর আগেও অনেক পরিশ্রম হয়েছে। তো তারপরে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম, অ্যান্ড এখানে আমি ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিলাম। তো আমার হাজব্যান্ডকে তারা রেডি করছিল ওটিতে নেওয়ার জন্য। এই তো এখন ওটিতে নেওয়ার জন্য বের করে নিচ্ছে রুম থেকে। তো এখন তাকে ওটিতে নেওয়া হবে। অ্যান্ড তাকে যখন নেওয়া হচ্ছিল আসলে আমার কেমন যেন লাগছিল, অনুভূতিটা অন্যরকম ছিল, ওটা বলে বোঝানোর মতো না। তো যতক্ষণ সে ওটিতে ছিল আমি কিন্তু একবারও ওয়েটিং রুমে যাইনি, আমি সে ওটির বাহিরে গলিতে বসেছিলাম। তো অপেক্ষা করছিলাম কখন তার সার্জারি শেষ হবে, কখন সে বেরিয়ে আসবে, আসলে কি হয় না হয় অনেক টেনশন থাকে তখন। আর যেহেতু আমি একা ছিলাম হসপিটালে, তো আমার মাথায় তো নানান ধরনের টেনশন ঘুরছে। তার উপর আবার আমার মেয়েকে বাসায় ঘুমে রেখে এসেছি, তো সে কি করছে না করছে, আমার জন্য কান্না করছে নাকি, সেটা নিয়েও টেনশন হচ্ছিল। একটু পরপর আম্মুকে কল দিয়ে জিজ্ঞাসা করছিলাম সে উঠেছে কিনা। তারপর আমি চলে যাই আমার হাজবেন্ডের ক্লিনিক্যাল ফাইল বানাতে অন্য সেক্টরে। তো ওখান থেকে বানিয়ে আসার সময় আমি যেহেতু কিছুই খাইনি, তাই আমি টুকিটাকি একটু লাঞ্চ করতে চলে যাই। অ্যাকচুয়ালি তখন দুপুর হয়ে গিয়েছিল। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, অ্যান্ড সরি ফর লেট আপলোড।